সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে যে কূটনীতি আমরা লক্ষ্য করলাম এবং আরো কিছু ঘটনা ঘটেছে, যে কারণে এটি নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাজি হননি। ডক্টর ইউনূস পর্দার আড়ালে অনেক চেষ্টা করেছে যে অন্তত একটি ছবি তোলার মতো করে হলেও ডক্টর জয়শঙ্করের সাথে তিনি একটা মিটিং করবেন, কিন্তু জয়শঙ্করের কাছে তিনি পাত্তা না পেয়ে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন। আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরো কয়েকটা ছোট ছোট বিষয় আছে, সেগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তার মধ্যে একটা হলো এই যে এই জানা যায় আমাদের বাংলাদেশের সংবিধানের প্রণেতা বলা হয় তাকে, এবং প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন, তিনি এখানে এসেছিলেন। কিন্তু ডক্টর কামাল হোসেনের নাম এই জানাজায় যারা যোগ দেবেন তাদের একটা ভিআইপি তালিকা ছিল, সেখানে ছিলেন। তো ভিআইপি তালিকায় না থাকার কারণে তিনি গাড়িতে জানাজার খুব কাছে আসতে পারেনি, এসএসএফ তাকে অনুমতি দেয়নি। সুতরাং তিনি মূল জানাজার স্থল থেকে অনেক দূরে গাড়িতে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে ঠেলে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে করে। সো এত দীর্ঘ পথ এই বয়সে হুইল চেয়ারে পাড়ি দিতে গিয়ে তিনি নাকি বর্তমানে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। যদিও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করা হয়েছে এবং এর সাথে একটি মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে যে এর আগে এই মঞ্চ ৭১ সম্ভবত একটা প্রোগ্রাম করেছিল রিপোর্টার্স ইউনিটিতে, যেখানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং জেডাই খান পান্না, বিশিষ্ট আইনজীবী, তারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু দুজন সেখানে ছিলেন না এবং সেখানে মব গিয়ে আক্রমণ করে এবং সেখান থেকে অনেকগুলো অনেকজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়, তাদের শারীরিকভাবে হেনস্থ করা হয়। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তো ডক্টর কামালের আজকের এই ছবিটা দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা খুবই দৃষ্টিকটু হয়েছে। কিন্তু বুঝলাম না ডক্টর ইউনূস প্রশাসন কেন হঠাৎ করে ডক্টর কামাল হোসেনের সাথে এরকম একটা শত্রুসুলভ আচরণ করলো। আরেকটা ছবি আপনারা দেখেছেন যে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, ছবিটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। সেটা হলো যে তারেক রহমান একটা খাবার টেবিলে বসে আছেন, তার সাথে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার সাথে ফাতেমা বেগমকে আমরা দেখতে পাচ্ছি। ফাতেমা বেগমকে আপনারা নিশ্চয়ই চেনেন, তিনি বেগম খালেদা জিয়ার সাথে সারাক্ষণই থাকতেন। এমনকি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখনও আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই ফাতেমা বেগম ম্যাডামের সাথে কারাগারে ছিলেন। ম্যাডাম যখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে কেবিনে ছিলেন তখনও ছিলেন, মানে সার্বক্ষণিক ম্যাডামের সঙ্গী ছিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ম্যাডামের মৃত্যুর পরে আমার মনে হচ্ছে যে ফাতেমা বেগম খুব একা হয়ে গেল, কেন এখন মানে সারাক্ষণই ম্যাডামের সাথে থাকতেন। এবং আমি আগেও বলেছি যে ফাতেমা বেগমের কাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ছিল এবং খালেদা জিয়া যখন ফিরোজায় গৃহবন্দী ছিলেন তখন যে কোনো প্রয়োজনে এই ফাতেমা বেগম সরাসরি শেখ হাসিনাকে ফোন করতেন এবং শেখ হাসিনাকে ফোন করে বলতেন যে আম্মা, আমার আম্মার জন্য এটা লাগবে। এবং শেখ হাসিনা ফাতেমা বেগম অনুরোধ করেছে অথচ শেখ হাসিনা রাখেননি, এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাঝখানেও একটা সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এই ফাতেমা বেগম। তো এই ছবিতে আমরা দেখলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা জানলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান এই ফাতেমা বেগমকে তার বোনের মর্যাদা দিয়েছেন এবং বলেছেন যে সম্পত্তির উত্তরাধিকারও ফাতেমা পাবে। হ্যাঁ, এটা আমার কাছে খুবই মানবিক মনে হয়েছে যে যে মেয়েটা সারা জীবন ম্যাডাম খালেদা জিয়ার সাথে থাকলো এবং খালেদা জিয়ার মৃত্যুর পরে তারই বড় ছেলে তারেক রহমান এমন মানবিক একটা কথা বলছেন এবং ব্যবস্থা নিচ্ছেন পরিবারের। বলছেন যে জিয়াউর রহমানের 2 ছেলে আর 1 মেয়ে, এটা কিন্তু খুবই মানবিক একটা বিষয় এবং খাবার টেবিলে তারা একসাথে খাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানে সমালোচনাটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছবিটাকে তারা বলছেন ইনকমপ্লিট, কারণ জিয়াউর রহমানের আরো একটি ছেলে ছিল আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তিনি মারা গেছেন।
তো কোকোর স্ত্রী শর্মিলা রহমান, যিনি যখন তারেক রহমান কিংবা জোবায়দা বাংলাদেশ আসতে পারতেন না, বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হতেন বা বাংলাদেশের প্রায় সার্বক্ষণিকভাবেই শর্মিলা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন, যখনই বাংলাদেশে থাকতেন, এবং বিশেষ করে অসুস্থতার সময়গুলোতে শর্মিলা ছিলেন। কিন্তু এই ছবিতে শর্মিলা কিংবা কোকোর আরো দুটো মেয়ে আছে, তাদের কিন্তু আমরা কোথাও নাম টাম দেখি না। তো স্বভাবতই প্রশ্ন উঠেছে, যেমন বেগম খালেদা জিয়া যখন রাজনীতি করতেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি তার বোন, ভাই, ভাগ্নে সবাইকে ক্ষমতার আশেপাশে নিয়ে এসেছিলেন, কিন্তু জিয়াউর রহমানের ভাই বোনদের আমরা কিন্তু তেমন দেখিনি। তো এখন আরাফাত রহমান কোকোর যে উত্তরাধিকার, তার স্ত্রী শর্মিলা রহমান এবং তাদের মেয়ে, হঠাৎ করে তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটা কি পারিবারিক রাজনীতির কোনো অংশ কিনা, এটা নিয়ে একটা কথা হচ্ছে। তো একদিকে আমরা যখন মানবিকতার প্রশংসা করছি, তখন কিছু কিছু নেটিজেন এই বিষয়টি তুলে তারা প্রশ্ন করছে। তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। এদিকে এই যে 12ই ফেব্রুয়ারির যে অনিশ্চিত নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে, এবং যারা স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাবি করেছেন, তাদের একটা বড় অংশের মনোনয়ন বাতিল হতে যেতে আমরা দেখছি। তার মধ্যে আলোচিত তাসনিম জারা, যিনি এনসিপির নেত্রী ছিলেন, এবং এনসিপির নেত্রী হিসেবে তিনি ক্রাউড ফান্ডিং করে প্রায় 50 লাখ টাকার কাছাকাছি তুলেছিলেন, এবং তিনি বলেছেন যে এনসিপি থেকে পদত্যাগের পরে যে এই টাকাটা তিনি ফিরিয়ে দিবেন। কিন্তু তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন, সেখানে বলছেন যে এই ক্রাউড ফান্ডিং এর টাকা দিয়ে তিনি নির্বাচন করবেন। অর্থাৎ একদিকে বলছেন টাকা ফেরত দিবেন, আর একদিকে হলফনামায় বলছেন এই টাকাতেই নির্বাচন করবেন। সো নৈতিকতার দ্বন্দ্বে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। যাই হোক, তার দুজন ভোটার, যারা তার ওই আসনের ভোটার না, কিন্তু তারা মনে করেছিলেন আসনের ভোটার, তারা জারাকে সমর্থন দেওয়াতে যে নির্বাচন কমিশনার যে স্যাম্পল বেসিসে ওই সইগুলো ভেরিফাই করে, সেখানে দেখা গেছে যে এই স্বাক্ষর অ্যাটলিস্ট 2 জন কোয়ালিফাই করে না। সেই হিসাবে তারা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। এখন তাসনিম জারা হয়তো অ্যাপিল করবেন আমি জানি না, তবে আমি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে পুলিশ সেখানে এই যারা সাইন করেছে সমর্থনে, তাদের কাছে যাচ্ছে, নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে, এবং এমন ঘটনাও হয়েছে যে প্রার্থীর সমর্থনে সই করেছে এমন ভোটারও পুলিশ দেখে বাড়ির থেকে পালিয়ে গেছে, কিংবা পুলিশের ধমক খেয়ে অস্বীকার করছে। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীদের একদম সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার জন্যই এই এই কাজগুলো করা হচ্ছে, এবং পুলিশ এই ভেরিফিকেশনে যে তারা যখন বলছে যে না এই সাইন সত্যি না বা একে পাওয়া যায়নি, তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো মানে এই নির্বাচনের শুরুতেই, এমনিতে এই নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি গতকালও প্রশ্ন তুলেছি, আজও তুলছি, তারপরে আবার এরকম করে স্বতন্ত্র প্রার্থীদের বাদ দিয়ে এই নির্বাচনটিকে আরো বিতর্কিত করা হচ্ছে। যাই হোক, আজকের মূল বিষয়টাতে চলে আসি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ডক্টর জয়শঙ্কর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে এমন ক্ষুব্ধ হয়েছেন যে তিনি ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে আমি জয়শঙ্করকে দেখে নেব, এবং তিনি এটাও বলেছেন যে এই যে ভারত বা যারাই চেষ্টা করছে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার, তাদেরও তিনি মানে দেখে নেবেন, এবং বলেছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে পদত্যাগ করবার জন্য নয়। তিনি এতটাই জয়শঙ্করের উপরে ক্ষেপেছে। আরেকটি ব্যাপারে ডক্টর ইউনূস ভীষণ ক্ষুব্ধ হয়েছেন, যে তিনি বলছেন যে ডক্টর জয়শঙ্কর নাকি তারেক রহমানকে 2টো চিঠি হস্তান্তর করেছেন। আমরা সবাই জানি যে একটি চিঠি যেটি মোদিজি পাঠিয়েছেন তারেক রহমানের কাছে তার মায়ের মৃত্যুর জন্য একটি শোক বার্তা, সেই চিঠিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি। কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে না, ডক্টর জয়শঙ্কর নাকি 2টো চিঠি দিয়েছে। আরেকটি চিঠিতে সেখানে নাকি লেখা আছে, যে কথাগুলো মৌখিকভাবেও তিনি তারেক রহমানকে বলেছেন, যে ভারত সরকার একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ইম্পার্শিয়াল নির্বাচন চান। এই ইম্পার্শিয়াল শব্দটা কিন্তু নতুন যোগ হয়েছে, অর্থাৎ পক্ষপাত মুক্ত একটি নির্বাচন ভারত সরকার চান, যেটা বাংলাদেশে হোক। তো এটিও ডক্টর ইউনূসকে ভীষণ ক্ষুব্ধ করেছে। কিন্তু সব মিলিয়ে এই যে
প্রত্যাখ্যান, ডক্টর জয়শঙ্করের প্রত্যাখ্যান, এটা তিনি মানতে পারছেন। এবং যখন আমরা দেখছি যে ডক্টর ইউনূস প্রত্যাখ্যাত হয়েছেন, তখন আরো একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি চেয়েছিলেন জয়শঙ্করের সাথে দেখা করতে, কিন্তু তিনিও সাক্ষাৎ পাননি, প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি হলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। জেনারেল ওয়াকার খানও চেয়েছিলেন জয়শঙ্করের সাথে একবার দেখা করতে, কিন্তু জয়শঙ্কর রাজি হননি। এর মধ্য দিয়েও কিন্তু আরো একটি বার্তা পাওয়া গেছে, কারণ এক সময় দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা পেশাদারিত্বের সম্পর্ক আমরা দেখেছি, এবং দুই দেশের সেনা প্রধান কিন্তু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন। কিন্তু সম্প্রতি গত 2-3 মাস ধরে এই সম্পর্কে ভাটা পড়েছে, এবং তার কারণে ডক্টর জয়শঙ্কর কিন্তু জেনারেল ওয়াকারের সাথেও দেখা করতে রাজি হননি। সুতরাং এমনিতেই ডক্টর ইউনূসকে নিয়ে তার গডফাদাররা, তার রাজনৈতিক অভিভাবকরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, তারা কিন্তু ভীষণ বিব্রত। তারা বারবার বলছে যে এই লোকটা একটা গোয়ার গোবিন্দ, এর গাওড়ামির জন্য অনেক সমস্যা হচ্ছে, সে কারো কথা শুনছে না। তার মধ্যে এই নতুন করে ডক্টর জয়শঙ্করের এই সমীকরণ যোগ হয়েছে। এখন দেখা যাক ডক্টর ইউনূস কত দূর যেতে পারে। স্রোত তো তার অনুকূলে নেই বলেই মনে হচ্ছে। জনাব তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন 17 বছর পর, 25শে ডিসেম্বর 2025 সনে। তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এদেশের যে রাজনীতির ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স বা অঙ্ক, সব কিছু ওলটপালট হয়ে গেছে। মানুষ দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগলের মতো ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তিনি যে অফিসে বসছেন, সে অফিসের সামনে রীতিমতো হই হই রই রই কাণ্ড। ব্যবসায়ী, আমলা, কামলা, দালাল, ফড়িয়া, রাজনীতিবিদ, ধর্মবেত্তা থেকে শুরু করে সমাজের সকল মানুষ সবাই ছুটছেন বিভিন্ন কারণে। কেউ তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছেন, কেউ দূর থেকে তাকে, যারা ঢুকতে পারবেন না, তিনি গাড়িতে উঠবেন, নামবেন, এই দৃশ্য দেখার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। কেউ সেখানে গিয়ে ছবি তুলছেন। ওখানে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে, অসংখ্য মানুষ সকাল থেকে রাত্রি অবধি সেখানে দাঁড়িয়ে তামসা দেখার জন্য মোটামুটি নিজেদেরকে সেখানে নিয়োজিত রেখেছেন। মানুষে মেলায় যেতে বা বিপণী বিতানে ঘুরতে, নিউ মার্কেটে ঘুরতে, বই মেলায় ঘুরতে যেভাবে আনন্দ উপভোগ করে, এমনি এই সময়টিতে এসে তারেক রহমান সাহেবের অফিসের সামনে বহু মানুষের যে আগমন, ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটার ভবিষ্যৎ কি? এভাবে কি চলতে থাকবে? না। যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে, উদ্দীপনা থেকে আসছে, আবেগ থেকে আসছে। অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে। এটি 3-4 দিন পরে এটা থাকবে না, এটা বাস্তবতা। পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে, সেটা হলো তার আম্মা যেভাবে ফিরোজাতে ছিলেন, তার আম্মা যেভাবে ঠিক 2017-18 সনে বিএনপির অফিসে আসতেন, বসতেন, এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন, ওরকমই একটা অবস্থা হবে। আগামী জাস্ট কল্প কয়েকদিনের মধ্যেই এই মোহটা মানুষের কেটে যাবে। দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারেক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানা রকম হিসাব নিকাশ হচ্ছে। তিনি হঠাৎ করে এলেন কেন? কে তাকে আনলো? কে তাকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্য? তিনি তো আসতে পারছিলেন না। এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয়, বহু পক্ষ এখানে জড়িত। তো সেই পক্ষগুলো হঠাৎ করে তারেক রহমান সাহেবের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল? সেই পক্ষগুলো কারা? সেটা কি আমেরিকা? সেটা কি কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, নাকি ফ্রান্স অথবা ভারত, যারা
অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন, তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন। এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, এর কারণ হলো আজকের এই দিনটি পর্যন্ত আমি এই যে ভিডিওটি করছি, এই দিনের বাস্তবতা হলো 2026 সালের এই দিনের বাস্তবতা হলো মানুষজন ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী। মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা, তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে, তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী তো নয়, তিনি প্রধানমন্ত্রী হবেন, তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, মুখ্য সচিব থাকেন, তারপরে তার পিএস থাকেন, PS1 থাকেন, APS1 থাকেন, এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদমর্যাদার, কারা হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি, লবিং শুরু হয়ে গেছে। এটাই বাস্তবতা। তারপর বিএনপি জয়লাভ করবে, শতভাগ জয়লাভ করবে, কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না। বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম 260টি সিট তারা পাবে। কিন্তু এখন যে অবস্থা চলছে, এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে, 260 থেকে বাড়তে বাড়তে 280 হয়ে যাবে এবং শেষ অবধি যদি সেই 1973 সনের নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয়, তাহলে হয়তো 2 থেকে 3টা সিট বাইরে যেতে পারে, বাকি সবই বিএনপি পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে। মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 1973 সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছুটতেন, এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামায়াতের আমির ছুটছেন। 1973 সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন। এখনো ঠিক ডাকসু, রাকসু, জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন, তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন। তো অসুবিধা কোথায়? অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন, গাড়ি চালান, গাড়িতে কি পরিমাণ তেল আছে, কোথায় যেতে হবে, গন্তব্য কি, এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে, তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন। বলা হচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, তারপর এই মুহূর্তে বাংলাদেশের টপ 10 সমস্যা কি, প্রধানমন্ত্রী হিসেবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে, এই বিষয়গুলো তিনি এখনো চিন্তা ভাবনা করার, গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি। এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে। ফলে আগামী যে দিনগুলো, তাকে জনসভা যদি করতে হয়, অন্তত 10টি জনসভা যদি করতে হয়, হাতে সময় কই? এগুলো অনেক ঝামেলা হবে সামনের দিনগুলোতে। কিন্তু তার সাথে বড় যে ঝামেলা, সেই ঝামেলা হলো তারেক রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন, নাকি তিনি ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন? হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন? আর তার সঙ্গে এইভাবে দেখা করলো, অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছিল তারেক রহমান সাহেব একেবারে প্রধানমন্ত্রী হিসেবে তাকে রিসিভ করছেন, আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন। এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে। তো এই দৃশ্য দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পারিষদবর্গ, তারপর গত 15 মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন, সে এনসিপি, সেই জামাত, তাদের নিঃসন্দেহে গাত্রদাহ হবে, তাদের মনে অনেক কষ্ট হবে, বেদনা হবে, এবং তারা সেই কষ্ট এবং বেদনাকে কাজে লাগিয়ে যদি কোনো অনার সৃষ্টি তৈরি করার চেষ্টা করেন, সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং তার যারা সাহায্যকারী রাষ্ট্রশক্তি আছে, তারা এই মুহূর্তে কতটা প্রস্তুত রয়েছে সেটা একটা বিরাট বিষয়। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কেবল জনপ্রিয়তায় ভাসছে এবং বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, ক্ষমতা আসবে ইত্যাদি বিষয়গুলো নিয়েই বিএনপি শুধু ভাবছে। এর বাইরে অন্য কোনো চিন্তা বিএনপির মাথায় ঢুকছে না।
বিএনপির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যে তাকে এই মুহূর্তে ভারত বিরোধিতার যে একটা লেবাস দীর্ঘদিন ধরে তারা পরে আসছিল। ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না, ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যাবে না। এখন মার্কেটে যে ন্যারেটিভগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো যে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান সাহেব আসছেন এবং আগামীতে তাকে ক্ষমতায় থাকতে হলে ভারতকে ছাড় দিতে হবে। তো এই যে ভারতকে ছাড় দিতে হবে, এটা তিনি কিভাবে মোকাবেলা করবেন এবং তার প্রেক্ষিতে কি ধরনের ছাড় ভারতকে দিতে হবে? আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে, নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে হবে, নাকি কি? এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে এবং বিএনপি বিরোধী শক্তিদের যে সকল সোশ্যাল মাধ্যম রয়েছে তারা যে সকল ন্যারেটিভ প্রচার করছে, সেই ন্যারেটিভের কারণে ক্রমশ বিএনপি রাজনীতি যেভাবে জটিল হয়ে যাবে সেটা জনাব তারেক রহমান সাহেব যদি মোকাবেলা করতে না পারেন, তার দেশে আগমন তার নিজের জন্য এবং বিএনপির জন্য একটা বুমেরাং পরিস্থিতি তৈরি করবে।